ভালোবাসি আমার খিটখিটে প্রফেসর সাহেব। শুভ ঈদ মোবারক। কথাটা বলেই আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না মৌ। খিলখিল করে হাসতে হাসতে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। উজান রাগে গজগজ করে উঠল। সভ্য মেয়ে একটা, লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই তার ডিকশনারিতে। ইডিয়েট একটা, সুযোগ পাই মেরে তক্তা বানিয়ে ফেলবো একদম। মেরুন রঙের সেই চমৎকার জমকালো শাড়িটা পরিধান করে ছোট্ট ছোট পা ফেলে ড্রয়িং রুমে হাজির হয়েছে মৌ। বেনারসি শাড়িতে তাকে আজ সত্যি কোনো পরীর মতো লাগছে। বাড়ির পুরুষ মানুষ আরিফুল চৌধুরী, আকবর চৌধুরী, ইফাত, আরিয়ান এবং উজান সহ সবাই ঈদের নামাজ শেষ করে এইমাত্র বাসায় ফিরেছে। সবার পরনে নতুন পাঞ্জাবি পায়জামা। মৌ ড্রয়িং রুমে ঢুকেই বিন্দুমাত্র লজ্জা না পেয়ে সবার আগে দৌড়ে গিয়ে শ্বশুর আরিফুল চৌধুরী থেকে শুরু করে একে একে সবাইকে নিচু হয়ে সালাম করলো এবং অত্যন্ত আদায় করে সবার কাছ থেকে মোটা অঙ্কের চকচকে করকরে সালামি লুফে নিল। এবার সে সোজা গিয়ে দাঁড়ালো উজানের সামনে। উজান তখন নিজে দুই জোড়া ভ্রু কুচকে মৌয়ের এই মেরুন শাড়ি পরা রূপের দিকে তাকিয়ে অবচেতনভাবেই মনে মনে একটু মুচকে হাসলো। ঠিক তখনই মৌ তার সামনে নিজের ডান হাতটা পেতে বেশ কায়দা করে বলে উঠল, ঈদের সালামি দিন। উজান সালামির কথা শুনে কোনো পাত্তা না দিয়ে বেশ আরাম করে গিয়ে সোফাটায় পা ছড়িয়ে বসলো। মৌ ছাড়ার পাত্রী নয়, সেও ঠিক ছায়ার মতো সোফার পাশে গিয়ে তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। উজান এক পায়ের ওপর আরেক পা তুলে তার গম্ভীর ও কর্কশ স্বরে সংক্ষেপে আওড়ালো, কত? মৌ খুশিতে একেবারে গদগদ হয়ে চোখ দুটো বড় বড় করে দুই হাত নেড়ে উত্তর দিল। 34,000। মৌয়ের মুখে এই আকাশচুম্বী অঙ্কের কথা শোনা মাত্রই উজানের চোখজোড়া কপালে ওঠার উপক্রম হলো। সে সোফা থেকে প্রায় লাফিয়ে উঠে আকাশ কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল, হোয়াট? টাকা কি ঘোড়ার পেছন দিয়ে বের হয় যে চাইলেই দিয়ে দেবো? উজানের এমন কিপটিমি মার্কা চিৎকার শুনে মৌ আর নিজের মুখ সামলাতে পারল না। সে নিজের কোমর দুই হাত দিয়ে ধরে তড়িৎ গতিতে উত্তর দিল, না, আপনার নিজের পেছন দিয়ে বের হবে। কথাটা মুখ থেকে বের হওয়া মাত্রই মৌয়ের নিজের হুঁশ ফেলল। সে দ্রুত নিজের দু হাত দিয়ে নিজের মুখটা শক্ত করে চেপে ধরল। মনে মনে নিজেকে গালি দিল, ধুর ছাই, এই পোড়া মুখটা কি এক সেকেন্ডও চুপচাপ থাকতে পারে না? বাড়ির সবার সামনে এই নোংরা কথাটা না বললে কি পেটের ভাত হজম হতো না তার? এদিকে মৌয়ের এমন অভাবনীয় ও মারাত্মক ভাষার উত্তর শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই হো হো করে হাসির রোল পড়ে গেল। ইফাত আর আরিয়ান তো হাসতে হাসতে সোফা থেকে মেঝেতেই গড়িয়ে পড়ার দশা। বাড়ির সবার সামনে নিজের বউয়ের মুখে এমন অবাস্তব কথা শুনে উজানের ফর্সা মুখ এবার রাগে একেবারে বেগুনি হয়ে গেল। সে রাগি চোখে মৌয়ের দিকে তাকাতেই মৌ চোরের মতো মুখ লুকিয়ে শাশুড়ির পেছনে গিয়ে আশ্রয় নিল। সবার হাসির রোল দেখে উজান নিজের মায়ের দিকে তাকাতেই রাগে ক্ষোভে একেবারে বাঘের মতো গর্জন করে উঠল, দেখেছো আম্মু, তোমাদের এই পরম আদরের ফাজিল বৌমা কেমন ভাষায় কথা বলছে? এরপরেও কি তোমাদের মনে হয় যে এই বেয়াদব মেয়ের সাথে আমার একটুও ভালো ব্যবহার করা উচিত? আমার তো এখন মন চাইছে যে ওকে আমি। উজানটাকে ফুঁসতে ফুঁসতে যেই না মৌয়ের দিকে এক পা দুপা করে এগিয়ে যেতে চাইল, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো ইফাত। আরে হোপ শালা, ঘরে এমন মায়াবতী বউ থাকতে বিন্দুমাত্র কদর করিস না, সারাক্ষণ শুধু রাগ দেখাস। তোর যদি এতই অপছন্দ হয় তবে মৌকে আমাকে দিয়ে দে। আমার নিজের বাপ তো, আর জীবনও আমাকে নিজে থেকে এভাবে ধরে বেঁধে বিয়ে করিয়ে দেবে না, তাই তোরটাই আমাকে দে। ইফাতের এমন রসাত্মক আর ধেষ্টামো মার্কা কথা শোনা মাত্রই উজান নিজের দাঁতে দাঁত চেপে এগিয়ে গেল। সে আচমকা ইফাতের পিঠের উপর সজোরে এক মোক্ষম কিল বসিয়ে দিল। শালা তোকে আমি রাতে দেখে নেব। ইফাত পিঠে কিল খেয়েও বিন্দুমাত্র দমল না, বরং মুখ কুচকেও আরও জোরে হেসে উঠল। ঘরে এত সুন্দর বউ রেখে তুই মাঝরাতে আমার রুমে আমার কাছে আসবি? সিরিয়াসলি? নাকি তোর মধ্যে ভেজাল আছে? হ্যাঁ। কথাটা বলেই ইফাত আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। উজানের পরবর্তী মাঠ থেকে বাঁচতে এক লাফে ড্রয়িং রুমের অন্য প্রান্তে দৌড়ে গিয়ে সবার পেছনে সরে দাঁড়ালো। উজান এবার রাগে একদম বোম হয়ে গেল। এই বাড়িতে এক মুহূর্ত থাকা মানে নিজের সম্মান ধূলিসাৎ হওয়া। সে তীব্র ক্ষোভ নিয়ে যেই না ড্রয়িং রুমে পার হয়ে সদর দরজার দিকে চলে যেতে চাইল, ঠিক তখনই মৌ একদম চিলের মতো ডানা মেলে উজানের যাওয়ার পথ আটকে সোজা সামনে দাঁড়িয়ে পড়ল। সে নিজের ডান হাতটা উজানের সামনে পেতে বলে, সালামিটা দিয়ে দিন।
উজান নিজের ক্ষিপ্ত ও তপ্ত দৃষ্টি দিয়ে মৌয়ের দিকে তাকালো, যেন চাউনি দিয়েই মেয়েটাকে পুড়িয়ে ছাই করে দেবে। তবুও মৌয়ের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে নিজের বড় বড় হরিণী চোখ দুটো মেলে একদম নিষ্পাপ বাচ্চার মতো ফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে রইল। মৌয়ের এমন নাছরবান্ধা রূপ দেখে উজানের ঠোঁটের কোণে এবার এক চরম বাঁকা ও রহস্যময় হাসি ফুটে উঠল। সে অত্যন্ত ধীরস্থিরভাবে নিজের প্যান্টে পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা খুঁজল। তারপর অত্যন্ত ভাব নিয়ে পকেট থেকে একটি 2000 টাকার নোট বের করে মৌয়ের হাতের মুঠোয় শক্ত করে গুজে দিল। নোটটা গুজে দিয়েই উজান খানিকটা নিচু হয়ে মৌয়ের কানের একদম কাছে মৌকে নিয়ে ফিসফিসানি স্বরে আওড়ালো। লিসান পুচকি মেয়ে, উজান চৌধুরী তার বাপের জন্মে কোনোদিন এত বড় অঙ্কের টাকা কাউকে ফ্রিতে সালামি দেয়নি, কিন্তু আজ তোমাকে দিল। এবার নিশ্চয়ই বুঝতে পারছো তুমি কতটা স্পেশাল। মৌ নিজের হাতের ওই 2000 টাকার নোটটার দিকে একবার তাকালো, আর একবার উজানের দিমাগি মুখের দিকে তাকালো। তার খুশিতে ডগমগ করা মুখটা মুহূর্তের মধ্যে তপ্ত হয়ে উঠল। সে রাগে রিরি করে উঠে বলল, কি বলেন খাটাস লোক একটা? আপনি কি এই 2 টাকা আমাকে ভিক্ষা দিচ্ছেন? উজান নিজের কলারটা একটু সোজা করে বলল, লাইক সিরিয়াসলি, এটা তোমার কাছে ভিক্ষা মনে হয়? তুমি আমার আম্মুর অতি আদরের নতুন বৌমা, তাই তোমাকে স্পেশালি দিলাম। অন্য কেউ হলে তো আজ এক আনাও পেত না। উজানের এমন চরম কীর্তিমি সহ্য করতে না পেরে মৌয়ের মাথার সমস্ত রক্ত এক নিমেষে চড়ে গেল। সে আর নিজের রাগ সামলাতে পারল না। উজান কিছু বুঝে ওঠার আগে মৌ নিজের হাতের আঙুল দিয়ে উজানের শক্ত পেশিবহুল হাতের ওপর শরীরের সমস্ত শক্তি খাটিয়ে এক মারাত্মক চিমটি কেটে দিল। উজান ব্যথায় কোকিয়ে ওঠার আগে মৌ রাগে ফুঁসতে ফুঁসতে পা দাপাতে দাপাতে হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। চৌধুরী বাড়ির পেছনের পুকুর ধারের শান বাঁধানো সিঁড়িতে বিশাল এক বকুল ফুল গাছের নিচে 2 হাঁটুতে মুখ গুজে গোটেশুটে মেরে বসে আছে মেহের। চারদিক থেকে ধেয়ে আসা বিকেলের স্নিগ্ধ শীতল বাতাস বারবার এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার শরীর। পিঠের ওপর তার রেশমি কালো চুলগুলো সম্পূর্ণ মেলানো। বাতাসে সেই অবাধ্য চুলগুলো উড়ে এসে বারবার তার মুখমণ্ডল এলোমেলো করে দিচ্ছে। আজ ঈদের খুশির দিনে আকাশের বুকটা মেঘাচ্ছন্ন না হলেও মেহেরের সামনে আকাশটা আজ ভীষণ রকম মেঘে ঢাকা। চোখের কোণে জমে থাকা নোনা জলগুলো চিকচিক করে উঠছে। বুক চেড়ে আসা এক গভীর দীর্ঘশ্বাসের সাথে আপনা আপনি দুপোটা অশ্রু গাল বিয়ে গড়িয়ে পড়ল তার। ঠিক তখনই শুকনো পাতার উপর কারো পায়ের আওয়াজ আর জোরালো উপস্থিতি টের পেয়ে ধরফড় করে উঠল মেহের। সে তড়িঘড়ি করে নিজের ওড়নার আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে চমকে পেছনে তাকালো। ইফাত কখন যে তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। মেহের কিছু বুঝে ওঠার আগে ইফাত মুখে এক চিলতে চঞ্চল হাসি নিয়ে হুট করে মেহেরের একদম গা ঘেঁষে পাশে বসে পড়ল। ইফাতকে অতটা কাছাকাছি দেখে মেহেরের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সে যখনই নিজেকে সামলে নিয়ে সিঁড়ি থেকে ঝটপট উঠে চলে যেতে চাইল, ঠিক তখনই ইফাত বিদ্যুৎ গতিতে মেহেরের কবজিটা নিজের শক্ত হাতের মুঠোয় আঁকড়ে ধরল। ইফাতের সেই অনাকাঙ্ক্ষিত শক্ত হাতের স্পর্শে মুহূর্তের মধ্যে মেহেরের পুরো শরীর একটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। 5 বছর আগের এক ভয়ঙ্কর অতীত যেন এক পলকে তার চোখের সামনে ভেসে এলো। সে বিদ্যুৎ গতিতে মোচড় দিয়ে নিজেকে ইফাতের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করে উঠল। কিন্তু ইফাতও এত সহজে ছাড়ার পাত্র নয়। সে মেহেরের ছটফটানি দেখে কবজির বাঁধনটা আরও কিছুটা শক্ত করে তাকে জোরপূর্বক নিজের পাশে বসিয়ে দিল। মেহেরের ফর্সা মুখটা এবার ভয় ও আতঙ্কে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ইফাতের চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে কম্পিত ও মিনমিনে স্বরে আকুতি জানালো, ছাড়ুন আমাকে। ইফাত মেহেরের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক ভ্রু কুঁচকে শুধালো, I just want to know, but why? কেন ছাড়বো? ছাড়ুন প্লিজ, কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। মেহেরের গলায় স্পষ্ট কান্নার সুর। I don't care. যে যাই বলুক, তাতে ইফাত চৌধুরীর কিছু যায় আসে না। তার আগে বলো, তুমি কোন সাহসে ইফাত চৌধুরীকে এভাবে অ্যাভয়েড করে চলছো? হ্যাঁ, তুমি কি জানো আমার সাথে প্রেম করার জন্য কত শত রূপবতী মেয়ে দিন রাত পাগল হয়ে ঘুরে বেড়ায়?
মেহেরের অনবরত ইফাতের শক্ত হাতের মুঠো থেকে নিজের হাতটা মোচড় দিয়ে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ইফাতের পুরুষালী শক্তির সামনে তার এই ছোট্ট চেষ্টা কিছুতেই সফল হচ্ছিল না। এক পর্যায়ে নিজের সবটুকু চেষ্টা ব্যর্থ হতে দেখে মেহের সোজা ইফাতের চোখের দিকে তাকালো। তার চোখের সেই চঞ্চল চাউনি দেখে মেহেরের ঠোঁটের কোণে এক তীব্র তাচ্ছিল্য ও বিষাদের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত শীতল গলায় বলল, আমি আপনার পেছনে ঘুরে বেড়ানো সেসব সস্তা মেয়েদের কাতারে পড়ি না মিস্টার। আর আমি আপনাকে একটুও অ্যাভয়েড করছি না, শুধু আপনার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলছি মাত্র। অবশ্য এই দূরত্ব বজায় রেখে চলার বুদ্ধিটা যদি আজ থেকে ঠিক 5 বছর আগে আমার মাথায় আসতো, তবে অন্তত আজ সমাজের কাছ থেকে এত জঘন্য অপবাদ বা উপাধি আমাকে উপহার পেতে হতো না। আর না চোখের সামনে আমার কলিজার টুকরো মা বাবাকে চিরকালের মতো হারাতে হতো। মেহেরের কথার ভেতরে সেই আকাশসম গভীরতা আর তীব্র লুকানো কষ্টটা চঞ্চল প্রকৃতির ইফাত এক পলকে ঠিক বুঝে উঠতে পারল না। সে নিজের জোড়া ভ্রু কুঁচকে মেহেরের মলিন মুখের দিকে তাকিয়ে বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করল, মানে কি বলতে চাইছো তুমি? 5 বছর আগে কি হয়েছিল? আপনি আমার কথার মানে বুঝবেন না, আর বোঝার দরকারও নেই। প্লিজ এবার অন্তত আমার হাতটা ছাড়ুন। মেহেরের কণ্ঠস্বর এবার ক্ষোভে কাঁপতে লাগলো। তবুও ইফাত ছাড়ল না। সে দীর্ঘ গলায় বলল, তাহলে পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিয়ে যাও। ইফাত নিজের জেদ ধরে রাখল। মেহেরের ভেতরের জমানো ক্ষোভ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে এক চরম রাগান্বিত ও কঠোর কণ্ঠে চিৎকার করে আওড়ালো, আপনাকে বললাম না আমার হাতটা ছাড়ুন। এক কথা কি কানে যায় না আপনার? কথাটা শেষ করেই মেহের নিজের সর্বশক্তি দিয়ে এক ঝামটা মেরে ইফাতের হাতের শক্ত বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ইফাত হুট করে এমন ঝটকা পাওয়ায় হাতটা আলগা করে ফেলল। মেহের আর 1 সেকেন্ডও সেই বকুলতলায় দাঁড়িয়ে রইল না। সে নিজের আঁচলটা হাত দিয়ে চেপে ধরে চোখের অশ্রু মুছতে মুছতে অত্যন্ত দ্রুত পায়ে পুকুর পাড় থেকে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ইফাত সেই সিঁড়িতে বসে রইল। সে মেহেরের ওভাবে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মাথা চুলকালো। তারপর আপন মনেই এক চিলতে অদ্ভুত মুগ্ধতার হাসি হাসল। সে নিজের ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, আই অ্যাম রিয়েলি সরি আমার ফুলকন্যা। তবে তোমায় তো আমি এত সহজে ছাড়ছি না, বিকজ তোমার ওই রহস্যময় শান্ত চোখ মধ্যে এমন কিছু একটা লুকিয়ে আছে যার জন্য এই ইফাত চৌধুরী নিজের ডজন ডজন সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড সাইডে রেখে শুধু তোমার ওই মলিন মুখের দিকে সারা দিন এক নাগারে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তোমাকে দেখলে কেন জানি এক অন্যরকম ভালো লাগা কাজ করে, এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি। উজান সোফায় বসে অত্যন্ত মনোযোগ দিয়ে ল্যাপটপে ভার্সিটির কিছু জরুরি কাজ করছে। বাইরের কোনো কোলাহল যেন তার কানে প্রবেশ করতে না পারে, সেই জন্য সে কানে ব্লুটুথ হেডফোন গুঁজে চড়া ভলিউমে গান ছেড়ে রেখেছে। ঠিক তখনই ঘরের দরজায় ছোটোখাটো একটা ছায়া এসে উকি দিল। রুমের ভেতরে উজানকে ওভাবে গম্ভীর মুখে একাকী কাজ করতে দেখেই মুহূর্তের মধ্যে মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে দুষ্ট ও বিজয় হাসি ফুটে উঠল। মৌ এক হাতে একটা চকলেট কোন আইসক্রিম কামড়ে খেতে খেতে গুটি গুটি পায়ে এগিয়ে এসে ধপাস করে একদম উজানের গা ঘেঁষে পাশে বসল। চেনা সুবাস আর পাশে কারো উপস্থিতি টের পেয়ে উজান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে চরম বিরক্তিকর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। সে কোনো কথা না বাড়িয়ে সোফার অন্য প্রান্তে একটু সরে বসল, কিন্তু মৌ দমবার পাত্র নয়। সে তড়িৎ গতিতে আবারও উজানের একেবারে পাশে গিয়ে লেপ্টে বসল। উজান যতবারই দূরত্ব বজায় রাখতে সোফার এপাশ ওপাশ সরে যেতে চাইল, মৌ ততবারই ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে গিয়ে তার সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াতে লাগলো। অবশেষে উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে কপাল কুঁচকে কান থেকে হেডফোনটা টেনে নামিয়ে অত্যন্ত রাগান্বিত কণ্ঠে আওড়ালো, এই ফাজিল মেয়ে, আমার গায়ের উপর এভাবে এসে ঘেঁষাঘেঁষি করছো কেন? হ্যাঁ, পাখা গজিয়েছে তোমার? মৌ আইসক্রিমে একটা বড় কামড় দিয়ে মুখটা একটু বাঁকিয়ে বলল, এই যে প্রফেসর সাহেব,
আপনি কি সারাক্ষণ ওই বাজ খাই গলায় চিৎকার করা ছাড়া আর কোনো শান্ত ভাষায় কথা বলতে পারেন না? তাছাড়া আপনি তো এখন আমার বিবাহিত বর হন, সো নিজের বরের একটু কাছাকাছি আমি যেতেই পারি, তাতেও আপনার প্রবলেম? উজান তর্জনী উঁচিয়ে কড়া সরে বলল, হ্যাঁ, প্রবলেম, ভীষণ প্রবলেম। তোমার এই সস্তা আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়। এখন চুপচাপ দূরে গিয়ে বসো, আমাকে আমার কাজ করতে দাও। উজান ভেবেছিল ধমক খেয়ে মেয়েটা এবার অন্তত দূরে গিয়ে বসবে, কিন্তু তার সেই ধারণাকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সোফা থেকে ডানা মেলে সোজা উজানের কোলের উপর গিয়ে আয়েশ করে বসে পড়ল। উজান একদম আহম্মকের মতো চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। তার মগজ যেন এক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা আসলে কোন উপাদান দিয়ে তৈরি? তাকে মুখে বলা হচ্ছে দূরে গিয়ে বসতে, অথচ সে দূরত্ব কমানোতে দূরে একেবারে তার কোলের উপরে চড়ে বসে আছে। এই বেয়াদব মেয়ে, এক্ষুনি নামো আমার কোল থেকে। এটা কি তোমার দোলনা মনে হয় যে যখন ইচ্ছা এসে দোল খাবে? একদম বেশরম অসভ্য মেয়ে একটা। উজানের মুখে অসভ্য শব্দটা শোনা মাত্রই মৌয়ের গাল দুটো রাগের রসগোল্লার মতো উঠল। সে কোলের উপরে বসেই উজানের কলারটা টেনে ধরে খটখট করে উত্তর দিল, আপনি অসভ্য, আপনার 14 গোষ্ঠী অসভ্য। হাহ, এসেছে আমাকে অসভ্যতার সার্টিফিকেট দিতে। নিজের ক্যারেক্টারে কোনো ঠিক ঠিকানা নাই, ঘুমের ঘরে আমাকে জড়িয়ে ধরে শিরিন শিরিন বলে চুমু খায়, তার হিসেব নেই। আর এখন আমার দিকে আঙুল তুলছে। বেশি তেড়িবেড়ি করলে কিন্তু বলে দেব। শুধু কোল নয়, একদম আপনার ওই মাথার উপর গিয়ে চড়ে বসে থাকবো, আমি বলে দিলাম। উজান নিজের কটমট রক্তচক্ষু দৃষ্টি নিয়ে মৌয়ের দিকে তাকালো। রাগে তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। সে নিজের দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে ফেলল, এখন তো শুধু ওই মাথার উপর চড়ে বসাটাই তো বাকি রেখেছো, বেয়াদব মেয়ে। উজানের এই অসহায় রাগে মুখটা দেখে মৌ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। উজান তখনও নিজের গম্ভীর মার্কা রক্তচক্ষু দৃষ্টি দিয়ে মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ হঠাৎই নিজের হাতের অর্ধেক খাওয়া চকলেট আইসক্রিমটা উজানের ঠোঁটের একদম সামনে এগিয়ে দিল এবং চোখে একরাশ মায়া ও মিষ্টি হাসি ঝুলিয়ে নরম সরে আওড়ালো, আইসক্রিম খাবেন? আমার খুব ফেভারিট, অনেক টেস্টি কিন্তু। উজান আইসক্রিমটা এক হাত দিয়ে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি এসব ফালতু অখাদ্য কুখাদ্য খাবার খাই না। তা তো বলবেনই। আমার হাতের মিষ্টি আইসক্রিম আপনার কাছে তো অখাদ্যই মনে হবে। আপনার তো ওই ডাইনি শিরিনের হাতের বিষ খেলেও অমৃত মনে হয়, তাই না? শুধু এই মুখে দেখলেই আপনার গায়ে জন্ডিস চড়ে বসে। আমাকে আপনার একটুও ভালো লাগে না, তাই না? বুঝতেই যখন পারছো যে তোমাকে আমার সহ্য হয় না, তাহলে কেন শুধু শুধু আমার লাইফে আঠার মতো লেগে আছো? চলে যাও না আমার জীবন থেকে। উনি বললেন আর আমি অমনি পোটলা পুটলি বেঁধে চলে গেলাম, তাই না? মৌ কাল থেকে এক ঝটকায় নেমে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর উজানের দিকে চোখ রাঙিয়ে বলল, এই জন্মে তো আপনার পিছু ছাড়ছি না, এমনকি মরে গেলেও আপনার হাড় মাংস জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে ছাড়বো। উজান চোখজোড়া কপালে তুলে একরাশ বিরক্তি নিয়ে সোফা ছেড়ে এবার সোজা বিছানায় গিয়ে বসল। কিন্তু মৌয়ের আজ তার পিছু ছাড়ার কোনো নামই নেই। সেও বিড়ালের বাচ্চার মতো পিছু পিছু গিয়ে উজানের গা ঘেঁষে বিছানার ওপর আয়েশ করে বসল। উজান মৌয়ের দিকে এক পলক আর চোখে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তারপর আর কোনো কথা না বাড়িয়ে আবারও নিজের ল্যাপটপের স্ক্রিনে তীব্র মনোযোগ দিল। ঠিক তখনই মৌ মুচকি হাসতে হাসতে ফিসফিস করল, প্লিজ ছাড়ুন আমায়, শাশুড়ি আম্মা এসে পড়বে। মৌয়ের মুখে এই কথাটি শোনা মাত্রই উজান বিষম খেল। সে কাশতে কাশতে ল্যাপটপটা এক পাশে সরিয়ে নিজের চোখ দুটো বড় বড় ও রাঙিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য মেয়ে, তোমায় আমি ধরলাম কখন যে ছেড়ে দেব? মৌ লাজুক হাসি দিয়ে বলতে লাগে, না মানে আপনি একদিন এমন করবেন তো, তাই আগে ভাগে প্র্যাকটিস করছি আর কি। শয়তানের হাড্ডি বলে কি? এই বলে উজান ক্ষিপ্ত পায়ে মৌয়ের পিছু নিল তাকে ধরার জন্য। মৌ খিলখিল করে হেসে এক লাফে সরে গেল। উজানও দমবার পাত্র নয়, সেও তার পিছু দৌড়াতে লাগলো। মৌ পুরো রুম জুড়ে প্রজাপতির মতো এদিক থেকে ওদিক ছুটে বেড়াতে লাগলো। উজানের হাত থেকে বাঁচতে তার এই চিলতে ছটফটানি দেখে উজান মাঝপথেই থেমে গিয়ে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট, দাঁড়াও বলছি। এইটুকু বয়সে
মুখ দিয়ে এত পাকা পাকা কথা বের করছি, এখনো দুধের দাঁত পড়েনি, অথচ অভদ্রদের মতো ব্যবহার। মৌ বিছানার ওপাশে গিয়ে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিল। সত্যি কথা বললেও আমার দোষ, তাই না? চুপ করো অসভ্য মেয়ে, একবার যদি তোমায় হাতে নাতে ধরতে পারি তবে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো, মনে রেখো। আপনি চুপ করুন অশুভ পুরুষ। এই বালের কথা ছাড়া আর কি পারেন আপনি? ননসেন্স বলে কি, এমন বেয়াদব মেয়ে আমার কপালেই জুটতে হলো। হে মাবুদ, দয়া করে তুমি আমাকে নিজের কাছে তুলে নাও, হয়তো এই খচ্চর মেয়েটাকে তুলে নাও। কথাটা মুখ থেকে বের হওয়া মাত্রই উজান নিজেই কেমন যেন থতমত খেয়ে থেমে গেল। এদিকে মৌ দৌড়াতে দৌড়াতে মাঝপথেই থমকে দাঁড়িয়ে উজানের দিকে তাকিয়ে মুখটা বৃষ্টিভাবে ভাঙল। তারপর বিছানার অন্য পাশে গিয়ে দু হাতে নিজের কোমর শক্ত করে চেপে ধরে কর্কশ গলায় আওড়ালো। অন্যদের জামাই তার বউয়ের সাথে কত রোম্যান্স করে, অথচ আমার জামাই আমাকে দু চোখেও সহ্য করতে পারে না। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার সিস্টেমে কোনো প্রবলেম নেই তো আবার? নয়তো আমাকে বারবার উপরে তুলে নিতে কেন বলেন? হ্যাঁ, উজানের জোড়াভ্রু এবার কুঁচকে গেল। রাগে তার কপালেরও গলার শিরাগুলো স্পষ্ট ফুলে উঠেছে। এই মেয়েটা দিন দিন কতটা বেশরম আর অবাধ্য হয়ে যাচ্ছে। বয়সে সে মৌয়ের চেয়ে বেশ অনেকটা বড়, অথচ মেয়েটার মনে সেই নিয়ে বিন্দুমাত্র ভয় বা সমেহ নেই। আচমকাই উজান আর কোনো কথা না বলে বাঘের মতো ক্ষিপ্ত গতিতে বিছানা পার হয়ে মৌকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। মৌ বিপদ টের পেয়ে পালানোর জন্য যেই না উল্টো দিকে এক দৌড় দিতে চাইল, ঠিক তখনই উজানের শক্ত হাতের টানে ভারসাম্য হারিয়ে সে সোজা বিছানার ওপর হুড়মুড় খেয়ে আছড়ে পড়ল। আর ঠিক একই সাথে নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে মৌয়ের ঠিক গায়ের উপরে গিয়ে আছড়ে পড়ল উজান। আকস্মিক এই পতনে তীব্র ভয় আর লজ্জায় মুহূর্তের মধ্যে নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নিল মৌ। আর ঠিক তখনই উজানের ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করল মৌয়ের নরম ঠোঁটের কোণ। মুহূর্তের মধ্যেই মৌ যেন স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীরের ভেতর এক তীব্র অদ্ভুত অচেনা শিহরণ বিদ্যুৎ বেগে বয়ে গেল। সে নিজের দুহাত দিয়ে বেডশিট শক্ত করে খামচে ধরল। তার বুকের ভিতরের হৃৎপিণ্ডটা যেন আজ খাঁচা ভেঙে বেরিয়ে আসার জন্য পাগলের মতো লাফাচ্ছে। এদিকে উজান নিজের ঠোঁটে মৌয়ের উষ্ণ ছোঁয়া পেতে কেমন যেন অবশ হয়ে গেল। মৌয়ের ওই আকুল ভীতু আর লালচে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে উজান যেন এক পলকের অন্য কোনো এক চেনা অচেনা মায়াবী জগতে হারিয়ে গেল। সে পলকহীন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মৌয়ের মুখের দিকে। তার গভীর চোখ জোড়া হুট করেই আটকে গেল মৌয়ের ঠোঁটের ঠিক কোণায়। আলোয় তিলটা মেয়েটার মায়াবী মুখে বড্ড বেশি মানিয়েছে। উজান যুক্তির খাতিরে নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু তার অবাধ্য মন ও শরীর যেন বারবার এই মায়াবিনীর দিকে তীব্রভাবে আসক্ত হয়ে পড়েছে। এক অদ্ভুত অনুভূতিতে তার ভেতরটা তোলপাড় হতে লাগলো। যে মেয়েটা সারাদিন তাকে জ্বালিয়ে শেষ করে ফেলে, ঠিক এই মুহূর্তে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ, শান্ত ও পবিত্র মায়াবিনী বলে মনে হচ্ছে উজানের। ঠিক তখনই নীরবতা ভেঙে মৌয়ের চোখের পাতা দুটো ধীরে ধীরে খুলে গেল এবং উজানের কানের কাছে অত্যন্ত ফিসফিসানি ও ভেজা গলায় ভেসে এলো। ভালোবেসে ফেললেন নাকি মিস্টার প্রফেসর? মৌয়ের এই চপল কথায় মুহূর্তের মধ্যে ঘোর কাটল উজানের। সে তীব্রভাবে হকচকে উঠে শটান বিছানার উপর দাঁড়িয়ে পড়ল। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে যখনই রুম ছেড়ে দূরে সরে যেতে চাইল, ঠিক তখনই বিদ্যুৎ গতিতে মৌ বিছানা থেকে উঠে উজানের হাতটা শক্ত করে টেনে ধরল। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ তাকে এক ঝটকায় ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দিল। এক বিদ্যুৎ গতিতে নিজে উজানের শক্ত বুকের ওপর আয়েশ করে উঠে বসল। উজান নিচে শুয়ে থেকে মৌকে বারণ করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে যেন আবারও এক গভীর ঘোরের গোলকধাঁধায় আটকে গেছে। মৌ নিজের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি ও বিজয়ী হাসি ঝুলিয়ে উজানের মুখের দিকে খানিকটা ঝুঁকে এলো। অত্যন্ত নরম ও দাবিদার কণ্ঠে শোধালো, প্রফেসর সাহেব, কবে বউ হব আমি আপনার? মৌয়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেল উজান, কিন্তু তার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা রইল না। সে আগের মতোই অপলক মুগ্ধ দৃষ্টিতে মৌয়ের চোখের দিকে তাকিয়ে রইল। মৌ এবার নিজের হাতটা বাড়িয়ে উজানের কপালে পরম মমতায় ধীরে ধীরে স্পর্শ করল এবং সেখানে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। তারপর নিজের ছোট্ট ও নরম আঙুলগুলো দিয়ে
উজানের পরিপাটি করে আঁচড়ানো চুলগুলো এলোমেলো করে দিয়ে এক চিলতে ম্লান হাসল। অত্যন্ত নিচু ও আকুল স্বরে সে বলতে লাগলো, আমি আপনার লক্ষ্মী বউটা হতে চাই প্রফেসর সাহেব। জানেন প্রফেসর সাহেব, আমি জীবনে কখনো এতটা বেহায়া হইনি যতটা প্রতিদিন আপনার বেলায় হচ্ছি। যে মৌ এক সময় বন্ধুদের আড্ডায় বুক ফুলিয়ে সবাইকে বলতো সে নিজের চেয়ে বেশি গুরুত্ব জীবনে কখনো কাউকেই দেবে না, কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে না, অথচ আজ দেখেন আমার পুরোটা জীবন, আমার বেঁচে থাকার একমাত্র ভরসা ও শেষ আশ্রয়স্থল আপনি নিজে হয়ে দাঁড়িয়েছেন। ময়ের চোখ দুটো এবার কানায় কানায় ভরে উঠল। সে উজানের শার্টের বোতামটা নিজের আঙুলে জড়াতে জড়াতে আরো ভাঙা গলায় বলল, খুব ইচ্ছে হয় জানেন আপনার ওই গম্ভীর মুখ থেকে অন্তত একটাবারের জন্য হলেও ভালোবাসি শব্দটা শুনতে। সেই আশায় প্রতিদিন আমার বুক ছটফট করে, কিন্তু দিন শেষে আপনার ডিকশনারিতে আমার জন্য শুধু এক মস্ত বড় শূন্যতা। যদি কখনো দেখেন আমি মৃত্যুমুখী দাঁড়িয়ে আছি, আমার শেষ নিঃশ্বাসটুকু চলার অপেক্ষায় আছে, তখন আপনি শুধু আমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে একটাবার বলবেন ভালোবাসি মন। দেখবেন এই বেহায়া মেয়েটা শুধুমাত্র আপনার ওই ভালোবাসার লোভে আবারও আপনার কাছে ফিরে আসবে। মৌ উজানের বুকে নিজের হাতটা রেখে চোখ বন্ধ করে নিল। এই বেহায়া মেয়েটা শুধু আপনাকেই চায়, একদম পুরোপুরি নিজের করে, যেখানে মৌ ব্যতীত অন্য কেউ আপনার প্রতি বিন্দুমাত্র অধিকার ফলাতে আসবে না। ভালোবাসি প্রফেসর সাহেব, ভীষণ 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 ভালোবাসি মেয়েটিকে। উজান তখনও আগের মতোই নিথর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে রইল। এতকাল এই মেয়েটার প্রতিটা বাচ্চামো আর পাগলামিতে সে ভীষণ বিরক্ত হতো। তার প্রতিটা কথা তার কানে কর্কশ শোনাতো। অথচ আজ কেন জানি তার একটু বিরক্ত লাগলো না, বরং তার অবাধ্য মন বলছিল এই বেহায়া মেয়েটার চোখের দিকে তাকিয়ে এভাবেই পুরোটা জীবন পার করে দেওয়া যায়। পর মুহূর্তেই উজান নিজের ভেতরের প্রবল পুরুষালী ঘোর কাটিয়ে উঠল। সে মৌকে আলতো করে নিজের বুক থেকে নামিয়ে বিছানার ওপর সোজা করে বসালো এবং নিজে তার একদম মুখোমুখি বসলো। মৌয়ের অশ্রুসজল চোখের দিকে সরাসরি নিজের স্থির চোখ রেখে অত্যন্ত দৃঢ় গম্ভীর কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, ভালোবাসা কোনো ছেলে খেলা বা পুতুল খেলার নাম নয়। তুমি এখনো বড্ড ছোট, ইম্যাচিওর। তাই তুমি ভালোবাসার আসল নির্মম মানে জানো না। ভালোবাসা মানে হলো নিজের সাজানো সুন্দর জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা। আর একবার যদি সেই জীবনের সুতো কেটে ধ্বংসের মুখে পড়ে যাও, তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আর টেনে তুলতে পারবে না। মৌ নিজের চোখের কোণের অস্ত্রটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর উজানের চোখের দিকে তাকিয়ে তীব্র আকুতি নিয়ে ডুকরে কেঁদে ওঠে। তবুও আমি আপনার দেওয়া সেই ধ্বংসটুকুই নিজের জীবনে চাই প্রফেসর সাহেব। আপনার ভালোবাসা ধ্বংস হতেও আমার বিন্দুমাত্র আপত্তি নেই। উজান তার গভীর দৃষ্টি দিয়ে ময়ের ওই অশ্রুসজল ও জেদি মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বুক চিরে এক দীর্ঘ ও ভারী দীর্ঘশ্বাস ফেলল। এই অবুঝ মেয়েটাকে সে কিছুতেই জীবনের কঠিন সমীকরণগুলো বুঝিয়ে উঠতে পারে না। সে যতই মৌকে দূরে ঠেলে দিতে চায়, মেয়েটা যেন ততটাই তীব্র এক মায়াবী আকর্ষণে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চাইছে। উজানার কথা বাড়িয়ে বিতর্ক দীর্ঘায়িত করতে চাইল না। সে মেয়েটা অতিষ্ঠ হয়ে বড় বড় শ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আবারও সোফায় গিয়ে নিজের ল্যাপটপের দিকে মনোযোগ দিল। তবে এবার আর মৌ উজানকে একটু বিরক্ত করতে গেল না। সে শান্ত হয়ে বিছানার ওপর দুই হাঁটু মুড়ে বসে এক হাত গালি দিয়ে অপলক চোখে সোফায় বসা উজানকে দেখতে লাগলো। তার চোখে তখন একরাশ মুগ্ধতা আর দাবিহীন ভালোবাসা। এদিকে ল্যাপটপের স্ক্রিনে কোডিং আর ভার্সিটির কাজের ফাঁকে ফাঁকে উজানও বারবার আর চোখে বিছানার দিকে তাকাচ্ছিল। প্রতিবারই মেয়েটা একটু নড়চড় না করে চাতক পাখির মতো তার দিকেই চেয়ে আছে। এভাবেই কেটে গেল প্রায় ঘন্টা দুয়েক। ঘড়ির কাঁটা যখন রাত 12টা, তখন উজান কাজ শেষ করে ল্যাপটপটা অফ করলো। সে মৌয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা এখনো ঘুমায়নি, বিছানায় একাকী এপাশ ওপাশ করছে। মৌ কেন এমন ঘুমানোর জন্য ছটফট করছে আর কেনই বা সে একা ঘুমাতে পারছে না, তার কারণ উজান চৌধুরী খুব ভালো করেই জানে। উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে নিঃশব্দ হাসি ফুটিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে মৌয়ের পাশে ধপাস করে শুয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান নিজের এক জোরালো ও শক্ত হাত বাড়িয়ে মৌকে টেনে সরাসরি নিজের চওড়া বুকের মাঝে নিয়ে এলো।
বুকের মাঝে চেনা উষ্ণতা আর উজানের শরীরের ঘ্রাণ পাওয়া মাত্রই ময়ের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। সে একটুও দ্বিধা না করে মুহূর্তের মধ্যে উজানের শক্ত বুকে নিজের নরম মুখটা গুজে দিল। আসলে কাউকে জড়িয়ে ধরে ঘুমানোটা ময়ের বহুদিনের পুরনো অভ্যাস। চৌধুরী বাড়িতে আসার আগে নিজের বাসায় সে সবসময় মেহেরকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতো। আর আজ এই চৌধুরী বাড়িতে এসে উজান চৌধুরী নামক এই খিটখিটে মানুষটা খুব অল্প দিনেই তার বেঁচে থাকার প্রধান অভ্যাসে পরিণত হয়েছে। মৌ উজানের বুকে মুখ রেখেই নিজের ছোট্ট ও ভেজা গলায় অত্যন্ত আদরে সুরে ফিসফিস করল। আপনি অনেক ভালো প্রফেসর সাহেব, লাভ ইউ। কথাটা শেষ করতে করতেই মৌয়ের চোখের পাতা দুটো এক অদ্ভুত শান্তিতে ও ঘুমে বুঝে এলো। উজানের বুকে নিরাপদ আশ্রয়ে সে নিমেষেই গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। উজান নিজের বুকের ওপর মৌয়ের শান্ত নিঃশ্বাস অনুভব করে অন্ধকার নিঃশব্দে ও পরম তৃপ্তিতে হাসল। তার নিজেরও জানা নেই কখন এই পুচকে মেয়েটা তার পাথরের হৃদয়ে কিছুটা অধিকার হরণ করে নিয়েছে। সে নিজের অলক্ষ্যেই অত্যন্ত আলতো ও কোমল ছোঁয়ায় মৌয়ের রেশমি চুলগুলোর ওপর হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় উজান নিজেও মৌকে বাহুবন্ধনে আগলে রেখে ঘুমের রাজ্যে পাড়ি জমালো।